তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, বলেছিলেন সুকান্ত ভট্টাচার্য। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এভাবেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। শুধু আর চিকিৎসক মহলে তা থেমে নেই বা আটকে নেই। স্বাধীনতার মধ্যরাতে কলকাতা থেকে জেলা রাত দখলে আজ পথে নামছেন মহিলারা। আর পুলিশ নয়, আরজিকর কাণ্ডের তদন্তে এবার সিবিআই। দেহ কি রাস্তায় পড়েছিল? মৃতা তো হাসপাতালেরই অংশ। কেন অভিযোগ নয় হাসপাতালের? কলকাতা পুলিশের প্রশাসনে আরজিকরের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। দিল্লি থেকে শহরে আসছেন সিবিআইয়ের অফিসাররা, ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন। আজ রাজ্য জুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। বিষয় নিয়ে আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো যে ইতিমধ্যেই একেবারে যেভাবে আমরা দেখলাম হাইকোর্টের নির্দেশের পরই তৎপর সিবিআই আধিকারিকরা যারা এই ঘটনার তদন্ত করবেন, ইতিমধ্যেই তারা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সরাসরি আমাদের জানাবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, সিবিআই আধিকারিকরা ঠিক কোন মুহূর্তে এসে পৌঁছলেন, এরপর কোথায় যাবেন তারা? দেখো, আরজি করে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মহিলা চিকিৎসককে, তাকে ধর্ষণ করার অভিযোগ, সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে দেওয়া হয়েছে এবং দীপেন্দু সিংহ ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য সিবিআই টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে। দিল্লি থেকে সিবিআই এর স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকেরা তারা এখানে এসেছেন এবং তার সঙ্গে আমরা যেটা দেখছি যে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও নিয়ে আসা হয়েছে এবং যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে যে সিবিআই তরফ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যে এফআইআর তারা শিয়ালদা আদালতে পেশ করে সরকারিভাবে এই যে তদন্ত, সেই তদন্ত তারা নিজেদের হাতে নিয়ে নিতে চান বা নিয়ে নেবেন, যেমন কলকাতা হাইকোর্টের নির্দেশ। কলকাতা হাইকোর্টের মনিটরিংয়ে চলবে এই তদন্ত এবং সেই ক্ষেত্রে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সঞ্জয়, তাকেও কিন্তু তারা হেফাজতে নিতে আবেদন করতে পারেন বা তাকে জিজ্ঞাসাবাদও তারা আবেদন করতে পারেন, যেটা সম্ভাবনা হেফাজতের চেয়ে আবেদন তারা করতে পারেন। দ্বিতীয়ত যেটা জানতে পারছি আমরা যে আজকে ঘটনাস্থলও পরিদর্শন করার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সিবিআই এর স্পেশাল টিম তাদের ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যে জায়গায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগ, সেখানে যে সেমিনার রুম, সেখানেও তারা যেতে পারেন। তার সঙ্গে সঙ্গে এই ঘটনার বা এই যে ঘটনা ঘটেছে সেটার যে তদন্ত, সেই তদন্তে তারা যাদের যাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে তারা সেই জিজ্ঞাসাবাদও করতে পারেন। সিবিআই তরফ থেকে এই যে স্পেশাল টিম এসছে তার সঙ্গে অ্যাসিস্ট করবেন কলকাতার অফিসাররাও এবং তার সঙ্গে তারা এই কলকাতা পুলিশের সঙ্গেও কথা বলবেন। তার কারণ কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত তারা করছিল এবং তাদেরও বেশ কিছু ফাইন্ডিংস বা বেশ কিছু তথ্য প্রমাণ যেটা তারা সংগ্রহ করেছেন সেগুলোর বিষয় নিয়েও কিন্তু কলকাতা পুলিশের সঙ্গে কথা বলবেন সিবিআইয়ের আধিকারিকেরা। এবং আজকে কিছুক্ষণ আগেই 8টার কিছুক্ষণ আগেই 7:50 নাগাদ সিবিআইয়ের টিমকে আমরা দেখতে পেলাম তারা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এখন তারা একটি নির্দিষ্ট জায়গায় যাবেন, সেখানে একত্রিত হবেন, নিজেদের মধ্যে একটা বৈঠক করে নেবেন এবং তার পরবর্তীকালে যেটা সম্ভাবনা জানা যাচ্ছে ঘটনাস্থলে তাদের একটি টিম যেতে পারে। দ্বিতীয়ত শিয়ালদা আদালতে গিয়ে তারা তাদের এফআইআর জমা করতে পারেন। তৃতীয়ত কলকাতা পুলিশের সঙ্গে তারা কথা বলতে পারেন। চতুর্থ, তাদের এই তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলতে পারেন। সব মিলিয়ে সিবিআই এর গোয়েন্দারা, স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকেরা তারা এসে পৌঁছেছেন কলকাতা শহরে। ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন, বিভিন্ন যে ইলেকট্রনিক্স এভিডেন্স সংগ্রহ করার জন্য তাদের যে ছবি তোলার প্রক্রিয়া আমরা দেখেছি বকটুইর ঘটনার সময়, একেবারে সন্দেশকারীর ঘটনার সময়, সেই একইভাবে প্রসেসে তাদের বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে তারা তাদের এই ইলেকট্রনিক্স এভিডেন্স সংগ্রহের প্রক্রিয়াও তারা চালাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একেবারে তাদের যে তদন্তের গতি প্রকৃতি, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আবির, কারণ তুমি সঙ্গে রয়েছো, প্রতি মুহূর্তের আপডেট তোমার থেকে নিতে থাকবো এই মুহূর্তে। ধন্যবাদ তোমায়। অর্থাৎ বুঝতেই পারছেন সিবিআইয়ের আধিকারিকরা সকাল 8টা বাজার আগে একেবারে তড়িঘড়ি হাইকোর্টের নির্দেশ পেয়ে তারা সিবিআই স্পেশাল টিম তারা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছেন। এবার তাদের তদন্ত প্রক্রিয়া তারা শুরু করবেন, আমাদের নজর থাকবে সেদিকে। আর আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দেবনারায়ণ সরকার, ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন ডক্টর সজল বিশ্বাস, ডক্টর পৃথ্বীশ মণ্ডল, শ্রমিক বাগচি। আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো যে আর পুলিশের ওপর ভরসা রাখা গেল না। আরজিকর কাণ্ডের তদন্ত করবে সিবিআই, একেবারে পরিষ্কার জানিয়ে দিল আদালত। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই মামলা সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। দেহ কি রাস্তায় পড়েছিল? মৃতা তো হাসপাতালেরই অংশ। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এসেছে। অমানবিক বলে রাজ্যের ভূমিকায় বিস্মিত প্রধান বিচারপতি টি.এইচ শিবগানম। দেখুন, আর পুলিশ নয়, আরজিকর কাণ্ডে এবার তদন্ত করবে সিবিআই।
তাও আবার কলকাতা হাইকোর্টের নজরদারিতে। মঙ্গলবার প্রথম শুনানিতেই মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্ত কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে পুলিশ, প্রশাসন এবং আর্জিকর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য। এমনকি তৎক্ষণাৎ আদালতে উপস্থিত সিবিআই আধিকারিককে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশও দেন বিচারপতিরা। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে, ওই জন্যই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে। এই রায়কে স্বাগত জানিয়ে আমরা এই কথা বলতে চাই, যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে, প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের পর 4 দিন পেরিয়ে গেছে, তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত চিকিৎসকের পরিবার। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন তারা। পাশাপাশি দায়ের হয় আরও 5টি জনস্বার্থ মামলা। এদিন 6টি মামলারই শুনানি হয় একসঙ্গে। পরিবারের আইনজীবী বলেন, আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই ঘটনা একজনের দ্বারা ঘটানো সম্ভব নয়। সরকারি আইনজীবী দাবি করেন স্বচ্ছতার সঙ্গে তদন্ত হচ্ছে, পরিবারকে প্রতিনিয়ত তদন্ত সম্পর্কে জানানো হচ্ছে, সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আদালত চাইলে মুখবন্ধ খামে বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দিতে পারি, প্রতিটা দিক খতিয়ে দেখা হচ্ছে। যদিও কলকাতা পুলিশের তদন্তে আস্থা না রেখে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় হাইকোর্ট। অর্ডারের কপিতে ডিভিশন বেঞ্চ লিখেছে, নিহতের পরিবারের আশঙ্কা রাজ্য পুলিশ তদন্ত চালিয়ে গেলে তদন্ত ব্যাহত হবে, অপরাধীদের সাজা দেওয়া যাবে না। তাই তারা আবেদন করছে জরুরি ভিত্তিতে আদালত হস্তক্ষেপ করুক এবং এই মামলার তদন্তভার কোনো নিরপেক্ষ সংস্থাকে দেয়া হোক। শুরুতে টালা থানায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। আদালতে বলা হয়েছে, স্বাভাবিক পরিস্থিতিতে যখন কোনো অভিযোগ দায়ের হয় না, একমাত্র তখনই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিহত যখন একজন চিকিৎসক এবং তিনি হাসপাতালে চাকরি করেন, তখন কেন অধ্যক্ষ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলেন না? আমাদের নজরে এটা বড়সড় গাফিলতি, যার জেরে সন্দেহ তৈরি হচ্ছে। তদন্তে এখনো অবধি কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়নি। একজন ছাড়া এখনো অবধি রাজ্য পুলিশ অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি, যার এই ঘটনায় ভূমিকা থাকতে পারে। যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেই জায়গার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ সেই জায়গাটি একটি সরকারি হাসপাতাল এবং নিহত সেই সরকারি হাসপাতালেই কর্মরত। এই সমস্ত বিষয় দেখে আমাদের মনে হচ্ছে প্রশাসন নিহত কিংবা নিহতের পরিবারের সঙ্গে নেই। আইনজীবীকে প্রশ্ন করা হয়েছিল অধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপারের কোনো বয়ান রেকর্ড করা হয়েছে কিনা। তিনি জানিয়েছেন কোনো বয়ান রেকর্ড হয়নি। কাল সকাল 10টার মধ্যে কেস ডায়েরি, সিসিটিভি ফুটেজ, নথিবদ্ধ সমস্ত বয়ান ও মেটেরিয়াল সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে নিয়মিত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। 3 সপ্তাহ পরে পরবর্তী শুনানির দিন প্রথম রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে হবে। সিবিআই তদন্তের নির্দেশ আসার পর বিচারের অপেক্ষায় বসে মৃত চিকিৎসকের বাবা। খুশি হওয়ার কিছু এমন কিছু দেখতে পাচ্ছি না। আমরা ন্যায় বিচার চাইছি। যে এমন কিছু তো হয়নি যে কালকে আমার মেয়েটা বাড়ি চলে আসবে, আমার যেমন ডিউটি যায় প্রতিদিন সকালবেলা বিকালে আবার রিটার্ন চলে আসবে, সেরকম তো কিছু হয়নি এখনো। যখন কিছুটা বিচার পেলে আমাদের শরীরে শান্তি, মনের শান্তি, আমার মেয়েটার আত্মার শান্তি পাবে। 3 সপ্তাহ পরে রাজ্যের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। সত্যি তো, আমার আপনার মেয়ে যাকে আমরা এভাবে হারালাম, একজন চিকিৎসককে, তিনি যে বাড়ি ফিরে আসবেন এমনটা তো নয়, কিন্তু বাবা বলছেন ন্যায় বিচার হলে কিছুটা মানসিক শান্তি মিলবে। সত্যি ন্যায় বিচার পাবে তো এই পরিবার? অবশ্যই আমাদের তদন্তের গতি প্রকৃতির দিকে নজর থাকবে, কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালের চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তারা তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আদালতের তরফ থেকেও বলা হয়েছে পরিষেবা স্বাভাবিক রাখার জন্য। অধ্যক্ষ কতটা তৎপর এই ক্ষেত্রে, সেই বিষয়টায় কতটা নজরে আসছে, পুরো পরিস্থিতি আমাদেরকে জানাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, জানাও আমাদের। একদমই, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনরত, তারা তাদের আন্দোলনের ঝাঁজ আরও বাড়াবে। তাদের অভিযোগ যে ট্যাম্পারিং করা হচ্ছে এভিডেন্স, যে চেস ডিপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে, এই
মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেই চেস ডিপার্টমেন্টের সংস্কারের কাজ শুরু হয়েছে, গতকাল থেকে তারা প্রতিবাদ করছে, আজকে তারা এটা নিয়ে আরও তীব্র প্রতিবাদ করবে এবং একই সঙ্গে যে আউটডোরে সিজ ওয়ার্ক সেটা আরও ঝাঁজ বাড়াবে। তাদের বক্তব্য যে এই সিজ ওয়ার্ক চালাবে, তবে এমার্জেন্সি সার্ভিস তারা এফেক্ট করবে না। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, তারা সব রকমের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে। গতকাল নতুন অধ্যক্ষ দায়িত্ব নিয়েছেন এবং আজকে তার কাছে চ্যালেঞ্জ যে স্বাভাবিক যাতে করা যায় এমার্জেন্সি এবং আউটডোর। তিনি বলেছিলেন গতকাল যে অনেকটাই স্বাভাবিকের পথে এবং প্রফেসর নন ক্লিনিক্যাল সাবজেক্ট যেমন অ্যানাটমি ফিজিওলজি সেখানকার প্রফেসরদের নিয়েও এই ডিপার্টমেন্টগুলো সব আউটডোর এমার্জেন্সি চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধন্যবাদ ঝিলম। আমরা অবশ্যই আবার তোমার কাছ থেকে প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকবো, তুমি আমাদের সঙ্গে থাকো। কথা বলবো আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ, যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে, কিন্তু প্রথমেই আমি আইনজীবী শ্রমিক বাগচির কাছে আসবো। শ্রমিকদা, মানে যেভাবে আদালত ছত্রে ছত্রে ভর্ৎসনা করেছে কলকাতা পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে, আমি বলছি যেগুলো একেবারে সিরিয়াস ম্যাটার, যেগুলো প্রাইম কনসার্ন, সেগুলোতেই নজর দিল না পুলিশ। মানে 5 দিন পর পুলিশি তদন্তের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেই। এটা আদালতকে বলতে হচ্ছে, উল্লেখ করতে হচ্ছে, বর্জিত হতে হচ্ছে সেখানে কলকাতা পুলিশ প্রশাসনকে। এই রকম একটা ভয়ঙ্কর, ভয়াবহ, কি বলবো জানি না, কোনো শব্দই বোধহয় যথেষ্ট নয় এই ঘটনা ব্যাখ্যা করার পক্ষে। অবশ্যই একটা কথা আমি বলবো যে দেখুন, আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গায় আদালতকে বলতে হচ্ছে না। এত বড় একটা ঘটনা, কালকে আমরা মামলাটার সময় যাই হোক, মানে আদ্যপান্ত আমি ছিলাম ওইখানে, আমার কলিগরা মামলা করেছেন, আমি মানে প্রতি মুহূর্তে মানে চিফ জাস্টিসেরা জিজ্ঞেস করতে হচ্ছে যে স্টেট কি করেছে, পুলিশ এখনো পর্যন্ত কি করেছে, কাকে কাকে হেফাজতে নেওয়া হয়েছে, কি কি বয়ান এসেছে, কোনো বিষয়ে স্টেট কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেনি। তারপরেই কার্যত তখন প্রধান বিচারপতি বিরক্ত হয়ে তখন বলেছেন যে না, সিবিআইকে এই কেস হ্যান্ডওভার না করলে, এইটা মানে রাজ্য কিছুই করেনি এই কেস নিয়ে, শুধুমাত্র ছেলে খেলা হয়েছে। এবং যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, একজন ডাক্তার, একজন ট্রেনি ডাক্তার তিনি মারা গেছেন, সেখানে একজনকে দিয়ে পুরোপুরি, এবং এই যে যাকে অ্যারেস্ট করা হয়েছে ঘটনার সঙ্গে, আমি এইটুকু বলবো, এটা প্রধান বিচারপতি এটা উষ্মা প্রকাশ করেছেন যে ঘটনার সঙ্গে এই অ্যারেস্টিং যে পার্সন তার কোনো মিলও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে অনেক কিছু ঘটনা রয়েছে। আপনারা যদি পোস্টমর্টেম রিপোর্টে যান, সেখান থেকে যে ট্যালি করেও সেই লোকটার সঙ্গে কোনো মিল আসছে না। পাশাপাশি প্রধান বিচারপতি এটা উল্লেখ করেছেন অবশ্যই সঞ্জয় রায়ের কথা, এবং আর একটা জিনিস হচ্ছে যে তিনি এটা বলেছেন যে ওই সময়ে কেন সিসিটিভি, একটা এত বড় একটা হসপিটাল, কেন সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ সংগ্রহ করতে পারলো না, কেন কোনো সিসিটিভি ফুটেজ কোনো রকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখানে একটু আপনাকে বলি, নিশ্চয়ই আপনার মনে থাকবে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন রবিবার যে সিসিটিভি ফুটেজ আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিবারের হাতে দিতে পারছি না। তার মানে কি পুলিশের হাতে আছে কিন্তু দিতে পারছে না, মানে সেটাই তো পরিষ্কার হয়। আপনার কি মনে হয়? না, সিসিটিভি তাহলে সেটা আদালতে দেওয়া হয়নি কেন? অ্যাকচুয়ালি সেইটাই হচ্ছে কথা, সিসিটিভি ফুটেজ তারা আদালতেও দিতে পারেনি। তারা বলেছে তারা দেবে, এবং তারা যে সমস্ত বয়ানগুলো এখনো নেওয়া হয়নি এগুলো নেবে, এই সমস্ত কথাবার্তা তারা আদালতে বলেছে। আদালত কার্যত তাদেরকে ভৎসনা করেছে, এবং ভৎসনা করে ওই কোর্টের মধ্যেই সে আদালত বলেছে যে আজকের মধ্যেই সিবিআই এটা দায়িত্ব নেবে। কালকে এটা অর্ডারটা হয়েছে যে আজকে সকাল 10টার মধ্যে সমস্ত কিছু রেকর্ড থেকে শুরু করে সমস্ত কিছু হ্যান্ডওভার করতে হবে। যদিও আমরা আপনাদের মিডিয়া সূত্রে জানতে পেরেছি যে কালকেই কিন্তু অলরেডি সিবিআই টিম তারা পৌঁছে গেছিল টালা থানায়, তারা গেছিল আরজি করে, এবং আরও বিভিন্ন জায়গায় তারা গেছে। এমন একটা পরিস্থিতি, আমি শুধু একটাই কথা বলবো, আমার এখানে বলার মতন, সত্যি আপনি যেটা বললেন, আমিও এত বড় একটা অন্যায়, তার কোনো ভাষা, আমার কাছেও এর কোনো ভাষা নেই। কি আইনি পরিভাষা, সিবিআই এর হাতে তদন্ত এসেছে, সিবিআই এর তদন্তকে স্লথ করার জন্য, যেখানে আমি একটা কথা বলি, আমি দুটো কথার মধ্যে রিলেট খুঁজে পাই না, যেখানে মুখ্যমন্ত্রী বললেন যে এটা সিবিআই তদন্ত হওয়া উচিত, সেখানে এই সিবিআই তদন্ত যাতে না দেওয়া হয়, 2.5 ঘন্টা সেখানে সরকারি আধিকারিকরা রীতিমতো আদালতে সেখানে রীতিমতো লড়াই করে গেলেন। আপনি এটা মারাত্মক অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনো এজেন্সি দিয়ে হোক, তারপর আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
উল্লেখ করেছেন যে সিবিআই তদন্তই চাইছেন, তো একদম পরিষ্কার বলেছেন এবং পরিবারের বাড়িতে গিয়েও বলেছেন যে একদম শেষ সময় দিয়ে দিলাম, এই যদি এর মধ্যে 7 দিনের মধ্যে তদন্ত না করতে পারে তাহলে সিবিআই। সেখানে দাঁড়িয়ে আপনি বলছেন যে কালকে আদালতে রীতিমতো লড়াই চলেছে, সিবিআইকে দায়িত্ব দেওয়া না হয়। 2.5 ঘন্টা মামলার যে শুনানি হয়েছে, 2.5 ঘন্টা ধরে সরকারি আধিকারিকরা লড়াই করে গেছে কোনো মতেই যাতে সিবিআইকেই তদন্তভার দেওয়া না হয়, কোনো মতেই যাতে দেওয়া না হয়। কিন্তু একের পর এক তাদের মানে ব্যর্থতা এবং কেস সম্পর্কে তাদের কোনো ঠিকমতো নলেজ না থাকার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, তো প্রধান বিচারপতি কার্যত এটাকে সিবিআইকে দিয়েছেন এবং তিনি বলেছেন, বারবার তিনি বলেছেন যে এত একটা গড়িত ঘটনা, এত বড় একটা ঘটনা, সেখানে পুলিশ কার্যত কিছুই করেনি এবং এতদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, মনে আস্থা ফেরাতে হবে একদম একদম সেটা তিনি তার রায় বলেছেন, যার ফলে সিবিআই তদন্ত দিতে বাধ্য হবে। এবং ভিকটিমের বাবা মা তারাও চেয়েছে। আমি অবশ্যই চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছেও আলোচনায় আসব। যেমনটা আপনাদের জানিয়েছিলাম যে আর পুলিশ নয়, আরজিকর কাণ্ডের তদন্ত করবে সিবিআই। মুখ্যমন্ত্রীর দেয়া সময়ের আগেই মামলা সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের নির্দেশের পরই তৎপর সিবিআই। আজকে 8টা বাজার আগেই সিবিআই আধিকারিকরা, ফরেনসিক টিম তারা পৌঁছে যান কলকাতা বিমানবন্দরে এবং ইতিমধ্যে তদন্ত তারা কোন পথে একেবারে কিভাবে শুরু করতে চলেছেন কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, গতকাল একেবারে আদালতে উপস্থিত সিবিআই আধিকারিককে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতিরা, তো আজকে কিভাবে তদন্ত শুরু করছেন সিবিআই আধিকারিকরা? না দেখো, তোমাকে বলে দিই যে অফিসাররা দিল্লি থেকে আজকে সকালবেলা বিমানবন্দরে এসেছিলেন। তারা ইতিমধ্যেই বিএসএফ এর যে ক্যাম্প অফিস সেখানে পৌঁছেছেন, সেখানে গেস্ট হাউস, সেখানে তারা ফ্রেশ হবেন এবং তারপরেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিস, সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে এসে পৌঁছবেন। সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই গতকাল সন্ধেবেলা 7:30 নাগাদ সিবিআই এর এফআইআর রুজু করা হয়েছে এবং সিবিআই সূত্রের খবর তারা গতকালই কলকাতা পুলিশের কাছ থেকে এফআইআর এর কপি, অর্থাৎ তালা থানায় যে এফআইআর হয়েছিল সেই এফআইআর এর কপি তারা নিয়ে আসেন এবং সেই কপি সামনে রেখেই এফআইআর করা হয়। সিবিআই সূত্রের খবর, বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 101 নম্বর ধারা এবং 103 নম্বর ধারা, এই দুটি ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 63 এবং 64 নম্বর ধারায় রেপের মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ এই 4টি ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল সন্ধ্যে 7টা থেকে 7:15টার মধ্যে এফআইআর করা হয়েছে এবং আজকে তদন্তর 4টে দিক রয়েছে। প্রথম, সিবিআই এর একটি দল ডেজিগনেটেড যে স্পেশাল কোর্ট রয়েছে সিবিআই এর, সেখানে পৌঁছে যাবেন, সেখানে এফআইআর এর কপি জমা দেওয়া হবে এবং সেই এফআইআর এর কপি জমা দেওয়ার পর যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় দাস, তাকে নিজেদের কাস্টাডিতে নেওয়ার আবেদন সিবিআই তরফে জানানো হবে কোর্টে। দ্বিতীয়, সিবিআই এর যে অফিসাররা দিল্লি থেকে এসছেন তারা আসবেন, বৈঠক করার পর তারা কিন্তু ঠিক করবেন যে কোন সময় তারা আরজিকর মেডিকেল কলেজে যাবেন এবং সেখানে গিয়ে যেহেতু তারা ফরেনসিক বিশেষজ্ঞ, মেডিকেল বিশেষজ্ঞ, তারা কিন্তু পোস্টমর্টমের যে রিপোর্ট রয়েছে, কপি রয়েছে, সেটা হাতে নিয়েই কিন্তু তদন্ত শুরু করবেন। তৃতীয় দিক যেটা রয়েছে, সিবিআইয়ের একটা টিম তারা কলকাতা পুলিশের অফিসারের সঙ্গে কোঅর্ডিনেট করবে এবং এতদিন তদন্ত করে গত 5 দিন ধরে কলকাতা পুলিশের অফিসাররা যে তদন্ত প্রক্রিয়া, তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, সাক্ষীদের বয়ান, কেস ডায়েরি থেকে শুরু করে সিসিটিভি ফুটেজ, যাবতীয় ডিজিটাল এভিডেন্স, সেটা কিন্তু কালেক্ট করার প্রক্রিয়া করা হবে। চতুর্থ দিক, একটা লিস্ট তৈরি করা হবে যে এই মামলায় কাদের কাদের বয়ান রেকর্ড করা হবে। প্রথমে অভিযুক্তকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে কিন্তু দফায় দফায় জেরা করা হবে এবং তুমি জানো বারবার যে অভিযোগ উঠে আসছে যে একা সঞ্জয় এই ঘটনা ঘটায়নি, সঙ্গে আরো কেউ থাকতে পারে। প্রথম প্রশ্ন সিবিআই এর আধিকারিকদের, আরো কারা কারা ছিল এই প্রশ্নের উত্তর কিন্তু জানার জন্যই তদন্ত শুরু হবে এবং তালিকা তৈরি হবে সেই রাতে সেখানে আরো কারা কারা ছিল, ঘটনার পর কারা কারা কিভাবে ইনফরমেশন পেল এবং যেটা সিবিআই সূত্রের খবর, মৃত ছাত্রার মোবাইল ফোনের কল রেকর্ড বার করা হচ্ছে। ইতিমধ্যেই তারা কিন্তু রিকোয়েশন পাঠিয়েছেন, অর্থাৎ সেই মোবাইল ফোন গত কয়েক মাসের কল রেকর্ড, এই ঘটনার ঠিক আগে কার সঙ্গে নির্যাতিতা ছাত্রা সে কথা বলেছিল, কাদের সঙ্গে সে কন্ট্যাক্টে ছিল, কোনোভাবে তাকে কোনোভাবে ফোনে হ্যারাস করা হচ্ছিল কিনা,
অর্থাৎ টেকনিক্যাল এভিডেন্স জোগাড় করার চেষ্টা। অর্থাৎ সিবিআই এর আধিকারিকরা একসঙ্গে চারটে দিক দেখবেন: ডকুমেন্ট কালেকশন, কোর্টে গিয়ে কাস্টাডি নেওয়ার প্রসেস, স্পটে গিয়ে সেখান থেকে এভিডেন্স কালেকশনের প্রসেস, এবং কাদের কাদের জিজ্ঞাসাবাদ করতে হবে তার একটি তালিকা তৈরি করা। ইতিমধ্যেই গতকাল সন্ধ্যেবেলা বিএনএস এর, তোমাকে যেটা বললাম, 101, 103-এর একের ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে, এবং 63, 64 নম্বর ধারায় বিএনএস এর রেপের মামলা রুজু করা হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআই এর অফিসাররা একদমই অবশ্যই সিবিআই কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায়, কোন পথে, প্রতি মুহূর্তে তোমার কাছ থেকে সেই তথ্য আমরা জানতে থাকবো এই মুহূর্তে। ধন্যবাদ প্রকাশ।